অনিশ একজন পুরুষ দেহ ব্যবসায়ী, স্বপ্নজার অভিনেতা হওয়ার, ফেঁসে যায় প্রডিউসার মঞ্জুনাথ ভাটের রহস্যময় হত্যাকাণ্ডে। যখন একজন মিস্ট্রিয়াস ক্লায়েন্ট তাকে কল করে নিজের বাসায় আসতে বলে, সেই খুনের আবার একজন সাক্ষীও আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, খুনটা অনিশ করেনি। তাহলে পরকীয়া, লোভ আর দুর্দান্ত মার্ডার মিস্ট্রি নিয়ে আজকের মুভি আরিশাদ ভার্গা, যার বাংলায় অর্থ ছয় শয়তান। কাহিনীর শুরুতে দুজন পুলিশকে রাতের বেলা টহল দিতে দেখা যায়। তারা ঘুরতে ঘুরতে একটা বাংলো বাড়ির সামনে চলে আসে। সেই বাড়িতেই একটা চোর ঢুকেছে, হাতে তার টাকার ব্যাগ। কিন্তু কিছু একটা দেখে চোরটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। চোরটা পালাতে গিয়ে পড়বে না তো পড়বে না, পুলিশের সামনেই পড়ে। তারা চোরটাকে ধাওয়া করতে শুরু করে আর কন্ট্রোল রুমে কল করে জানিয়ে দেয় একজন সন্দেহভাজনকে দেখা গিয়েছে, যার পরনে জিন্সের প্যান্ট এবং হাতে একটা টাকার ব্যাগ আছে। চোরটা দৌড়ে পালাচ্ছিল, হঠাৎ সামনে থেকে আসা একটা গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। অন্য একজন ড্রাইভার এসে সেই গাড়িওয়ালা লোকটার সাথে ঝগড়া করতে শুরু করে, কিন্তু চোরটা গাড়িওয়ালাকে বারবার স্যার বলে সম্বোধন করছিল। পরে অবশ্য আমরা বুঝতে পারি লোকটা আর কেউ না, পুলিশ অফিসার অশোক। পুলিশ চোরটাকে নিয়ে সেই বাংলো বাড়িতে চলে আসে। চোরটা বারবার বলতে থাকে সে কিছুই জানে না। সোফায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা একজোড়া যুবক যুবতীকে দেখিয়ে বলে, এরা দুজন পাশের রুমে একজনকে খুন করে ফেলে রেখেছিল। নিজেকে বাঁচানোর জন্য আমি ওদের ড্রাগস দিয়েছি, এ বাদে আমার আর কিছুই জানা নেই। কনস্টেবল পাশের রুম থেকে একটা গান নিয়ে এসে অশোকের হাতে দেয়। সোফায় বসা ছেলেটার নাম অনিশ। অনিশ খুব সম্ভবত একজন কলবয় বা পুরুষ পতিতা। অন্যদিকে মেয়েটার নাম সাক্ষী। সাক্ষী একজন স্ট্রাগলিং অ্যাক্ট্রেস, যে একটা মুভির আশায় অডিশন দিয়ে বেড়াচ্ছে। আর সেই চোরটা একজন অটো ড্রাইভার, যে বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করে। ঘটনার দিন সকালে অনিশ বাড়ির সামনে এসে একটা নম্বরে কল দেয়। ফোনের অপর পাশ থেকে একটি নারী কণ্ঠ তাকে ভেতরে এসে বসতে বলে। অনিশ তার কথা মতো বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। সে ওই মহিলাকে মনসা ম্যাম বলে সম্বোধন করছিল। চারপাশ দেখতে দেখতে অনিশ সোফায় এসে বসে। ওই মহিলা আবার ফোন করে তাকে বেডরুমে চলে আসতে বলে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। অনিশ তার কথা মতো বেডরুমের দিকে যেতে শুরু করে। মহিলা তাকে ফোনে রাস্তা বলে দিচ্ছিল। বেডরুমে ঢোকার পর ক্লোজেট খুলে সারপ্রাইজ দেখে নিতে বলে। অনিশ ফোন কানে নিয়ে ক্লোজেট খুলতেই সেখান থেকে একটা লাশ বেরিয়ে আসে। অনিশ ছিটকে বিছানায় পড়ে যায়। সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে চায়, কিন্তু তার ফোনটা নেওয়ার জন্য আবার ফিরে আসতে হয়। ফোনটা হাতে নিতেই আবার কল আসে। অনিশ রাগত স্বরে জানতে চায় এসব কি। অপর পাশ থেকে নারী কণ্ঠ বলে ওঠে, আজকে আমার মার্ডার করতে ইচ্ছে করছিল, আর তুমি দুর্ভাগ্যবশত ফেসে গেলে। মোড়ক ছাড়া গিফট আর সাক্ষী ছাড়া খুন দুটোই অসম্পূর্ণ, তাই যে কোনো মুহূর্তেই সাক্ষী চলে আসবে। তোমার সুবিধার্থে একটা পিস্তল রাখা আছে। একটু পরেই বাসার বেল বেজে ওঠে। দরজায় সাক্ষী নামের একটি মেয়ে দাঁড়িয়েছিল। অনিশের শার্টে রক্ত দেখে ভাবে হয়তো মুভির অডিশন শুরু হয়ে গিয়েছে। অনিশ তাকে টেনে ভেতরে নিয়ে আসে, তারপর বেঁধে ফেলে নিজের টি শার্ট বদলে নেয়। আমরা একটা লোককে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি। অন্যদিকে অনিশ নিজেকে নির্দোষ প্রমাণ করতে কল লাউড স্পিকারে দিয়ে সাক্ষীকে তাদের কথোপকথন শোনায়। ফোনের অপর পাশ থেকে বলে ওঠে, তুমি সময় নষ্ট করছো, ও তোমাদের দেখছে। তখনই জানালার পাশ থেকে কেউ সরে যায়। অনিশ বাইরে এসে দেখে লোকটি একটি অটোতে করে পালিয়ে গিয়েছে। অনিশ ভেতরে এসে বলে, তুমি তো শুনলেই আমার কোনো দোষ নেই। মেয়েটি ইশারায় ওয়াশরুমে যেতে চায়। সাক্ষী ব্যাগ থেকে ন্যাপকিন বের করে, কিন্তু অনিশ ভাবে সে হয়তো ফোন বের করছে। অনিশ সাক্ষীর ব্যাগ থেকে ফোনটা নিয়ে চুপচাপ বাইরে চলে আসে। তারপর চুপচাপ কাঁদতে শুরু করে। সাক্ষী ওয়াশরুম থেকে বের হলে আমরা দেখতে পাই তার হাতে অনিশের সেই পিস্তল, কিন্তু সে চুপচাপ অনিশের কাছ থেকে নিজের ফোনটা নিয়ে পিস্তলটি ফেরত দিয়ে দেয়। অর্থাৎ সাক্ষী অনিশকে বিশ্বাস করেছে,
সে অনিশকে বলে, তুমি নির্দোষ হলে পুলিশের কাছে যাচ্ছ না কেন? তখনই অনিশের ফোনে একটা এমএমএস আসে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছিল অনিশ কি করেছে। অজ্ঞাত সেই নারী তাদের হুমকি দেয়, দুইজন বডি লুকাতে না পারলে এই ফুটেজ পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সাক্ষী বুদ্ধি করে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে ফেলে, উপরে গিয়ে হার্ড ডিস্ক খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। অনিশের কাছে আবার কল আসে, কিন্তু সেটা ছিল রং নাম্বার। অনিশ প্রচণ্ড রাগে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। বাধ্য হয়ে তারা আবার সিসিটিভি ক্যামেরা ঠিক করে সাক্ষীর নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করে। জিজ্ঞাসাবাদের সময় সাক্ষীর ফোনে তার বাবার কল আসে। সাক্ষী বলতে থাকে বাবার কথা শোনা উচিত ছিল। আসলে সাক্ষী বিভিন্ন জায়গায় অডিশন দিত, কিন্তু সিলেক্ট হতো না। তাই তার বাবা মা চাইতো সে যেন একজন ভালো ছেলে দেখে বিয়ে করে সংসারী হয়ে যায়। তারা একজন ডেন্টিস্টের খোঁজও দেয়, কিন্তু সাক্ষী কোনো কথা না শুনে অডিশন দিতে চলে আসে। আর তারপরেই এই জঞ্জালে ফেসে যায়। সিন 5টে শিফট হয়। অনিশ ও সাক্ষী রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে কথা বলছিল। তখনই ওই চোর সেখানে চলে আসে। অনিশ ভাবে ওই অজ্ঞাত নারী হয়তো তাদের উপর নজরদারির জন্য তাকে পাঠিয়েছে। অনিশ চোরটাকে মারতে শুরু করলে সাক্ষী অনেক কষ্টে তাকে আটকায়। চোরটা বলতে থাকে, আজ দুপুরে এই বাড়ি থেকে একজন তার অটোতে উঠেছিল। ভাড়া চাইলে লোকটা বলেছিল বাড়িতে এসে নিয়ে যেতে, তাই সে ভাড়া নিতে এসেছে। কিছুক্ষণের মাঝেই তাদের তিনজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। টেনশন দূর করতে তিনজনে বসে সবুজ পাতার ধোঁয়া টানতে থাকে। এভাবেই তারা দুইজন অজ্ঞান হয়ে গিয়েছিল, আর চোরটা টাকার ব্যাগ পেয়ে সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল। পরের দিন সকালে ফরেন্সিক টিম আসে এভিডেন্স কালেক্ট করতে। চোর, অনিশ এবং সাক্ষীকে থানায় নিয়ে যাওয়া হয়। অশোক মৃত ব্যক্তির ফোন ঘেঁটে তার ওয়াইফ কৃতিকে ইনফর্ম করে। আমরা নিউজে দেখতে পাই মৃত ব্যক্তির নাম মঞ্জুনাথ ভাট। সে সাউথের বেশ নাম করা একজন প্রডিউসার। মঞ্জুনাথের হত্যার সময় তার ওয়াইফ বাইরে ছিল। বাসায় এসে মঞ্জুনাথের মৃত্যুর খবর শুনে কৃতি জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে কৃতি হসপিটালে ভর্তি। অশোক হসপিটালে এসেছে জিজ্ঞাসাবাদ করতে। কৃতি বলতে শুরু করে, কৃতি মঞ্জুনাথের সেকেন্ড ওয়াইফ। তাদের বিয়ের মাত্র 2 বছর হয়েছে। মঞ্জুনাথ প্রোডাকশন হাউসের পাশাপাশি পাথর ভাঙার ব্যবসাও করত, আর কৃতি একজন ফিল্ম এডিটর। শত ব্যস্ততা সত্ত্বেও তারা একে অপরের সাথে সময় কাটাতো। এক সময় তারা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মঞ্জুনাথের বয়স হয়ে যাওয়ায় কৃতি প্রেগনেন্ট হতে পারছিল না। ডক্টর জানায় ডোনারের মাধ্যমে বাচ্চা নেওয়া সম্ভব। তারা দুইজনই ডক্টরের কাছে ভাবার জন্য কিছুটা সময় চায়। রাতে দুইজন বসে এই ব্যাপারেই কথা বলছিল। মঞ্জুনাথ ডোনারের মাধ্যমে বাচ্চা নেওয়ার পক্ষে ছিল না, কারণ মিডিয়া জেনে যেতে পারে। আবার অ্যাডপ্ট করাও যাচ্ছিল না, কারণ কৃতিকে দেখে মনে হবে না সে সন্তান সম্ভবা। দুইভাবেই মানুষ জেনে যাবে মঞ্জুনাথ অক্ষম। পরের দিন সকালে মঞ্জুনাথ জগিং করতে বেরিয়ে পড়ে। একটু পর কৃতির কাছে একটা কল আসে। কৃতি সেখানে গিয়ে দেখতে পায় মঞ্জুনাথ জগিং করতে গিয়ে আঘাত পেয়েছে, আর তাকে সাহায্য করছে অনিশ। এভাবেই অনিশের সাথে তাদের পরিচয়। পরের দিন আবার অনিশের সাথে দেখা হয়ে যায়। অনিশ প্রথমে ভেবেছিল মঞ্জুনাথ কৃতির বাবা। কৃতি অবশ্য সাথে সাথেই জানিয়ে দেয় মঞ্জুনাথ তার হাজব্যান্ড। এরপর থেকে অনিশ তাদের দুজনের সাথে বেশ মিলেমিশে যায়, যেন তারা একটা ফ্যামিলি। মঞ্জুনাথ অনিশের সাথে এতটাই ফ্রি হয়ে গিয়েছিল যে তাকে সে নিজের সমস্যার কথাটা পর্যন্ত বলে দেয়। তারপর রিকোয়েস্ট করে কৃতির সন্তানের বাবা হওয়ার জন্য। তার বিনিময়ে মঞ্জুনাথ অনিশকে একটা ফিল্ম অফার করে। তখনই কৃতি চলে আসায় অনিশ বেশ অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়। কৃতি তাদের সব কথাই শুনেছিল। সে মঞ্জুনাথের উপর রেগে যায়। তার কথা, মঞ্জুনাথের যখন এতই অনিশকে পছন্দ, তখন ডোনার হয়ে যাক। মঞ্জুনাথ ইমোশনাল হয়ে বলে, তুমিও যদি আমাকে মনসার মতো ছেড়ে চলে যাও, এই ভয়ে আমি সারাক্ষণ চুপসে থাকি। আমি চাই না তোমার কোনো অপূর্ণতা থাকুক। মনে আছে অনিশও এই বাড়িতে এসে অজ্ঞাত নারীকে মনসা ম্যাম বলে সম্বোধন করেছিল। যাই হোক, অবশেষে কৃতি রাজি হয়। ফিল্মের লোভে অনিশও রাজি হয়ে যায়। কৃতির ওভুলেশনের সময় তারা বাড়ির কাজের মেয়েকে ছুটিতে পাঠিয়ে দেয়। মঞ্জুনাথও সারাদিন বাড়ি থাকতো না।
কৃতি আর অনিশ নিজেদের মতো সময় কাটাতে শুরু করে। আস্তে আস্তে তারা ফিজিক্যালির পাশাপাশি ইমোশনালিও কাছাকাছি চলে আসে। অপরদিকে কৃতি আর মঞ্জুনাথের সম্পর্কের সুর কোথাও একটু কেটে গিয়েছিল। কয়েকদিন পর কৃতি টেস্ট করে জানতে পারে সে প্রেগন্যান্ট। দুর্ভাগ্যবশত তাদের স্টোন ক্রাশারের লাইসেন্স নিয়ে নেওয়া হয়। টাকার সংকটের কারণে ফিল্ম প্রোডাকশনও বন্ধ হয়ে যায়। অনিশ একের পর এক কল করতে থাকে, কিন্তু মঞ্জুনাথ এবং কৃতি দুইজনই তাকে ইগনোর করছিল। একটু রিল্যাক্স হওয়ার জন্য তারা কিছুদিন তাদের ফার্ম হাউসে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরের দিন সকালেই অনিশ এসে হাঙ্গামা শুরু করে দেয়। মঞ্জুনাথ তাকে মিথ্যা বলে অনিশ ও কৃতিকে প্রেগনেন্ট করতে পারেনি। তারপর কৃতিকে ফার্ম হাউসে পাঠিয়ে দিয়ে মঞ্জুনাথ বাড়িতেই থেকে যায়। কারণ হিসেবে জানায় একজন অভিনেত্রীকে অডিশনের জন্য বাড়িতে আসতে বলেছে। তাছাড়া অনিশের সাথেও বোঝাপড়া বাকি। মঞ্জুনাথ খুব সম্ভবত সাক্ষীর কথা বলছিল। এই বলে কৃতি তার জবানবন্দি শেষ করে। কৃতির জবানবন্দি নেওয়া হয়ে গেলে অশোক সেখান থেকে চলে আসে। তার মাথায় তখন এই কাহিনীর প্রত্যেকটি মানুষের বলা কথাগুলো বাজছিল। রাতে থানায় সাক্ষীর বাবা তাকে ছাড়িয়ে নিতে আসে। অশোক তাকে ছেড়ে দেয়, কিন্তু শর্ত একটাই, যখনই ডাকবে থানায় হাজির হতে হবে। আমরা অশোককে দেখে বুঝতে পারি তার কোনো পরিবার নেই, সে খুবই একা। কনস্টেবল রাজন যখন অশোকের বাসায় পৌঁছায় তখন ল্যাপটপে কৃতির জবানবন্দি চলছিল। মুভির শেষে এর একটা দারুণ অর্থ বের হয়। আশা করছি ততক্ষণ ধৈর্য ধরে সাথেই থাকবেন। রাজন ও অশোক কেসটা নিয়ে ডিসকাস করছিল। ফরেন্সিকে লোকের অভাব, তাই সম্পূর্ণ অ্যাটপসি রিপোর্ট আসতে অন্তত 1 সপ্তাহ সময় লাগতে পারে। তবে তারা কিছু তথ্য শেয়ার করেছে, যেমন মৃত্যুর সময় সকাল 7টা থেকে 9টার মধ্যে, এবং আশ্চর্যজনকভাবে মৃত্যুর আগে মঞ্জুনাথের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। রাজন আরও জানায় পিস্তলে অনিশ ও সাক্ষীর আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে। তাছাড়া লকারেও অনিশের ফিঙ্গারপ্রিন্ট ছিল। রাজন যেতেই অশোক কল লিস্ট চেক করতে শুরু করে। মাঝে মাঝে কিছু সন্দেহজনক নম্বর চিহ্নিত করছিল। পরের দিন ডেমো সহ পুরো মার্ডার সিন ইন্সপেকশনের সময় অশোকের কাছে সিম কোম্পানির কল আসে। তারা জানায় সেদিন অনিশ মঞ্জুনাথকে কল করেনি, কিন্তু অনিশের কাছে ইউএসএ বেস্ট নাম্বার থেকে বেশ কয়েকবার কল এসেছিল। তাছাড়া কৃতির ফোন কনকপুরের একটি টাওয়ারের সাথে সারাদিন কানেক্টেড ছিল। কথা বলতে বলতে অশোক জানালার নিচে এক পাতা ওষুধ দেখতে পায়। হসপিটালে গিয়ে জানতে পারে কৃতি এবং মঞ্জুনাথ বাচ্চার জন্য না, বরং গুপ্ত রোগের সমস্যার জন্য এসেছিল। এই ধরনের রোগ সাধারণত এক ধরনের হৃদরোগের কারণে হয়ে থাকে। স্ট্রেস এবং অ্যাংজাইটি মঞ্জুনাথের জন্য মারাত্মক ছিল। অন্যদিকে রাজন সেদিন অটো নিয়ে পালিয়ে যাওয়া লোকটার পিছু করতে থাকে। লোকটার নাম কার্তিক। কার্তিক রাজনকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কার্তিকের ফ্ল্যাট খুঁজে বের করে অশোক রাজনকে সাথে নিয়ে ফ্ল্যাটে চলে আসে। দুইজনে মিলে ফ্ল্যাটটায় চিরুনি তল্লাশি চালায়। অশোক ডাস্টবিনে একটা ব্যাংকের স্লিপ খুঁজে পায়। খবর নিয়ে জানতে পারে এই কার্তিক মঞ্জুনাথের প্রোডাকশন হাউজেই কাজ করত। অশোক ওই চোরকে জিজ্ঞাসাবাদ করতে বলে। লকআপে একজন কনস্টেবল এসে ওই চোরটাকে সবুজ পাতার সিগারেট দেয়। চোরটা মনে মনে অনেক খুশি হয়। সে গিয়ে অনিশকে বলে, পুলিশ যা বলবে তাই করতে হয়, দেখেছিস আমাকে উপহার দিল। কিছুক্ষণ পরেই অশোক এসে তাকে উদম মার মারে। তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, ওই দিন মঞ্জুনাথের বাড়িতে কেন গিয়েছিলি? চোরটা এবার সত্যি কথা বলে। কার্তিক জানালা দিয়ে মঞ্জুনাথের লাশ দেখে দৌড়ে গিয়ে তার অটোতে উঠেছিল। চোর অর্থাৎ অটোওয়ালা বারবার বলতে থাকে সে এখন প্যাসেঞ্জার নেবে না, কারণ স্কুলের বাচ্চাদের নিতে যেতে হবে। কিন্তু কার্তিক তার কথা শোনে না। কাউকে ফোন করে বিশ্রী ভাষায় গালাগালি করতে থাকে। বলে, আমার সাথে চালাকি করবি না, আমার টাকাটা যেন সময় মতো পেয়ে যায়, নয়তো ভালো হবে না। তারপর অটো থেকে নেমে বাকি টাকা না নিয়েই সেখান থেকে চলে যায়। মূলত টাকার কথা শুনে চোরটা লোভে পড়ে গিয়েছিল, এজন্যই রাতে আবার বাংলোতে ফিরে গিয়েছিল। অশোক রাজনকে বলে ওর উপর ছোটখাটো একটা কেস দিয়ে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও, লকআপে রাখার দরকার নেই।
অন্যদিকে এই সব ঝামেলার জন্য সাক্ষীর বাবা মা সেই ডেন্টিস্টের সাথেই তার বিয়ে ঠিক করে। আজ তার আশীর্বাদের অনুষ্ঠান। সেখানে অশোকরা হাজির হয়ে যায়। সাক্ষীকে প্রশ্ন করে সেদিন তার ফোনে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল এসেছিল, কি কথা হয়েছিল। সাক্ষী সেদিনের ঘটনা বলতে থাকে। ওই দিন সে আর অনিশ নিজেদের মতো কথা বলছিল। অনিশ কেন এখানে এসেছে সেটা জানতে চাইলে অনিশ উত্তর দেয় সেও সাক্ষীর মতো একজন অ্যাক্টর, হতে পারে এইগুলো সবই অডিশন। তখন সাক্ষীর ফোনে ওই অজ্ঞাত মহিলার কল আসে। মহিলা সাক্ষীকে বলে অনিশ তাকে মিথ্যে বলেছে, অনিশ কোনো অ্যাক্টর না। সাক্ষী অনেক জোরাজুরি করার পর অনিশ স্বীকার করে সে একজন কল বয়। অশোক থানায় এসে অনিশকে পেটাতে শুরু করে। কৃতির ছবি দেখালে অনিশ বলে সে কৃতিকে চেনে না, মনে হয় কোনো একটা পার্টিতে দেখা হয়েছিল। কৃতি তাকে টাকাও দেয়নি। সানা নামে একজন মহিলা অনিশের সব ক্লায়েন্ট হ্যান্ডেল করত, কিন্তু সেদিন অতিরিক্ত লাভের আশায় সানাকে কিছু না জানিয়েই কৃতিদের বাসায় এসেছিল। অশোক সেখান থেকে বেরিয়ে আসে। রাজন তাকে বলে, স্যার আমার মনে হচ্ছে অনিশ সত্যি কথাই বলছে। অশোক কার্তিককে খুঁজে বের করার অর্ডার দেয় এবং বিশেষভাবে খেয়াল রাখতে বলে মিডিয়া যেন কোনো কথাই না জানতে পারে। পরের দিন আইটি এক্সপার্ট অশোককে জানায় অনিশের ফোন থেকে কিছু ডেটা রিকভার করা গেছে, যার মধ্যে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। মঞ্জুনাথের ফোন থেকে তেমন কিছুই পাওয়া যায়নি, আর চোরের বাটন ফোন ছিল। সাক্ষী এবং কৃতির ফোন না থাকায় আমরা জানি না তাদের ফোনে কিছু আছে কিনা। অশোক জানতে চায় তাদের ফোনের অ্যাক্সেস কোনোভাবে নেওয়া সম্ভব কিনা। আইটি এক্সপার্ট জানায় যদি তাদের ফোনে একটা স্পাই অ্যাপ ডাউনলোড করা যায় তাহলে অবশ্যই তাদের অ্যাক্সেস নেওয়া সম্ভব। অশোক অনিশের দালাল সানাকে পাকড়াও করে। সানা বলে সে কৃতিকে চেনে, একটা পার্টিতে অনিশ এবং কৃতির পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর কি হয়েছে এ ব্যাপারে কিছুই জানে না। অশোক যাওয়ার আগে সানাকে সাবধান করে বলে সেফ থাকতে চাইলে তাদের সাক্ষাৎকারের কথা কাউকে জানাবে না, এমনকি বন্ধুদেরও না। অশোক সকল প্রমাণ জোগাড় করছিল ঠিকই, কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে। অশোক সরাসরি কৃতির বাড়িতে চলে আসে। কথায় কথায় কল করার জন্য কৃতির ফোনটা চেয়ে নেয়। তারপর স্পাই সফটওয়্যার ইনস্টল করে ফোনের অ্যাক্সেস নেয়। অশোক বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে কৃতির ফোনে একটা কল আসে, কিন্তু কৃতি সেটা রিসিভ করে না। এদিকে রাজন কৃতির বাড়ির কাজের মহিলাকে পাকড়াও করে থানায় নিয়ে এসেছে। টর্চার করার পরেও সে মুখ খোলে না। কৃতি নদীর পাশে মঞ্জুনাথের জন্য পুজো দিচ্ছিল। তার কাছে একটা কল আসে। ফোনের অপর পাশ থেকে বলা হয় স্টোন ক্রাশিং সাইটে চলে আসতে, কথাটা যেন কেউ না জানতে পারে। এইবার আমাদের আসল কাহিনী দেখানো হয়। কার্তিক মঞ্জুনাথের ফিল্ম প্রোডাকশন হাউসে কাজ করত। সেই কার্তিকের সাথে কৃতির পরিচয় করিয়ে দিয়েছিল। কার্তিকের সাথে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল, তবে কৃতির সাথে কার্তিকের সম্পর্ক আরও ভালো ছিল, মানে বন্ধুত্বপূর্ণ। কৃতি আর মঞ্জুনাথের বৈবাহিক জীবন মোটেও সুখের ছিল না। মঞ্জুনাথ তার চাহিদা পূরণে অক্ষম ছিল, তাকে মারধরও করত। মঞ্জুনাথ বেশ বদরাগী মানুষ। একদিন ফিল্ম প্রোডাকশনের একটি পার্টিতে সানার সাথে কৃতির দেখা হয়ে যায়। সানা কৃতির গালে আঙ্গুলের ছাপ দেখে মঞ্জুনাথকে দুটো গালি দেয়। তারপর অনিশের ফোন নাম্বার তার ব্যাগে রেখে দেয়। অনিশ সেখানে আসতেই তাকে কৃতির কাছে রেখে অন্যদিকে সরে পড়ে। অনিশ কৃতির কাছাকাছি আসলে সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। তখনই সেখানে কার্তিক চলে আসে আর কৃতি মঞ্জুনাথের কাছে চলে যায়। মদের নেশায় একজনের সাথে ধাক্কা লাগার কারণে গ্লাস নিচে পড়ে যায়। মঞ্জুনাথ কৃতিকে একপাশে নিয়ে গিয়ে যাচ্ছে তাই ব্যবহার করে। দুর্ভাগ্যবশত সেখানে কার্তিকও ছিল। কার্তিক কৃতিকে তার বাসায় ড্রপ করে আসে। কার্তিক চলে যেতে গেলে কৃতি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেদিন থেকেই তাদের অ্যাফেয়ার শুরু হয়। তাদের অ্যাফেয়ারের ব্যাপারে বাড়ির কাজের মহিলাও জানত, কিন্তু মঞ্জুনাথকে কিছুই জানায়নি। কিছুদিন পর কৃতি জানতে পারে সে মা হতে চলেছে। রিপোর্ট নিয়ে অফিসে এসে দেখতে পাই মঞ্জুনাথ কার্তিককে কাছ থেকে বের করে দিয়েছে, কারণ কার্তিক একজন প্রতারক। কৃতির মাথায় আকাশ ভেঙে পড়ে। কোনোভাবেই কার্তিকের সাথে যোগাযোগ করা পসিবল হচ্ছিল না। একদিন সকালে কার্তিক কৃতিকে কিছু ছবি ও ভিডিও পাঠায়। কাহিনী বর্তমান সময়ে আসে। কৃতি স্টোন ক্রাশিং সাইটে চলে এসেছে। একটা রুমে ঢুকে কার্তিককে বলে, আমার জীবন নষ্ট করেও তোমার হয়নি, এখন কি চাও?
তখনই পাশ থেকে অশোক কৃতির সেই ভিডিওটা প্লে করে, অর্থাৎ কৃতির সত্য ফাঁস হয়ে যায়। কার্তিক কৃতিকে ওই ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করছিল। তাকে বলেছিল যদি পরের দিন সকালে 11টার মধ্যে 10 লক্ষ টাকা না পাই তাহলে মঞ্জুনাথকে সবকিছু জানিয়ে দেবে। পরের দিন কৃতি যখন বের হচ্ছিল, মঞ্জুনাথ জানতে চায় সে কোথায় যাচ্ছে। যাওয়ার আগে মঞ্জুনাথ তাকে 2 কাপ কফি বানিয়ে দিতে বলে। কৃতি খুবই নার্ভাস ছিল। তার মনে একটাই ভয়, যদি কার্তিক আর তার কথা মঞ্জুনাথ জেনে যায়। কোনো মতে কফি বানিয়ে বের হতে গেলে মঞ্জুনাথ কার্তিক আর কৃতির সেই ভিডিওটা প্লে করে। তারপর টাকার ব্যাগ সহ কৃতিকে বিছানায় ছুঁড়ে ফেলে। মঞ্জুনাথের হাতে তখন কৃতির আলট্রাসোনোগ্রাফি। রাগে দুঃখে মঞ্জুনাথ তার গামটা বের করে কৃতিকে মেরে ফেলতে চায়। কৃতির এত বড় ধোঁকা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। একসময় সে মাইল্ড হার্ট অ্যাটাক করে। তার অবস্থা দেখে কৃতি ব্যস্ত হয়ে ওষুধ দিতে যায়, কিন্তু মঞ্জুনাথ তার উপর আবার হামলা করে দেয়। হাতাহাতির এক পর্যায়ে কৃতি নিজের জীবন বাঁচানোর জন্য মঞ্জুনাথকে শ্যুট করে। মঞ্জুনাথের লাশ দেখে কৃতি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের বাসার কাজের মহিলাও সেখানে হাজির হয়। কৃতির কথা শুনে অশোক বলে, আপনি অনেক চালাক মহিলা, আমি ইমপ্রেসড। তারপর কার্তিককে একটা দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে যেতে শুরু করে। কার্তিক বারবার বলছিল সে কিছুই করেনি, তাকে ছেড়ে দিতে। অশোক কার্তিকের কোনো কথাই শোনে না। কাহিনী আবার অতীতে ফিরে আসে। কৃতির কাছে কার্তিকের মেসেজ আসে টাকা রেডি আছে কিনা। কৃতি কোনো উত্তর না দিয়ে ভাবতে থাকে। হঠাৎ তার মাথায় আসে তার কাছে অনিশের নাম্বার আছে। কৃতি কাজের মহিলাকে ফার্ম হাউসে চলে যেতে বলে। তার আগে নিজের সিম কার্ড তার ফোনে ঢুকিয়ে দেয়, যাতে তার আসল লোকেশন এখানে না দেখিয়ে কনকপুরের ফার্ম হাউসে দেখায়। কাজের মহিলাকে আরও বলে পুলিশের সামনে বলতে যে সকাল থেকেই তারা দুজন ফার্ম হাউসে চলে গিয়েছিল। এরপর বন্দুক থেকে আঙ্গুলের ছাপ পরিষ্কার করে লকারে রেখে দেয়। মঞ্জুনাথের বডিটাকেও আলমারিতে ঢুকিয়ে রাখে। তারপর সব রক্ত পরিষ্কার করে সেই পানিও ফ্ল্যাশ করে দেয়। অতঃপর জানালার পর্দা থেকে শুরু করে বিছানার চাদর পর্যন্ত সব আগুনে পুড়িয়ে ফেলে। সবশেষে ছাইটুকুও ফ্ল্যাশ করে দেয়। সিসিটিভি ক্যামেরা সহ সবকিছু ব্যবহার করে বাড়িতেই লুকিয়ে থাকে। পরে চোর যখন অনিশ এবং সাক্ষীকে বেহুশ করে পালিয়ে যায়, তখন তার পিছু পিছু কৃতিও বেরিয়ে পড়ে। কাহিনী বর্তমানে ফিরে আসে। অশোক কার্তিককে স্টোন ক্রাশারে ফেলে দিয়েছে। তারপর কৃতিকে নিয়ে গাড়িতে উঠে বসে। রাজনকে ফোন করে বলে দেয় মিডিয়াকে কিছু জানানোর দরকার নেই, বাকিটা সে সামলে নেবে। যত দ্রুত সম্ভব স্টোন ক্রাশিং সাইটে চলে আসতে। পরের সিনে একটি সংবাদ মাধ্যমে বলা হয় প্রডিউসার মঞ্জুনাথের হত্যাকারী অনিশ এবং কার্তিক। তারা দুজন বন্ধু। একজনের ইচ্ছে ছিল ডাইরেক্টর হওয়ার, অন্যজনের অ্যাক্টর। কিন্তু শহরে এসে নিজেদের পেট চালানোর জন্য কার্তিক মঞ্জুনাথের অফিসে কাজ করে আর অনিশ দেহ ব্যবসায় নাম লেখায়। অনিশের পেশা শুনে তার সাথে থাকা কয়েদিরা তাকে বলাৎকার করতে শুরু করে। সাক্ষী নিজের ডেন্টিস্ট হাজবেন্ডের সাথে ভালোই আছে, কিন্তু কোথাও নিজের স্বপ্ন পূরণ না করার ব্যথা থেকেই গেছে। সেই চোরটাও নিজের অটোরিকশা নিয়ে ভালোই আছে, কিন্তু কথা হলো অশোক এই মিথ্যা নাটক কেন সাজালো। মঞ্জুনাথের বাড়ির টিভিতে একটা নিউজ চলছে। রিপোর্টাররা অনিশের বাবা মাকে তার দেহ ব্যবসা নিয়ে প্রশ্ন করে অতিষ্ঠ করে ফেলেছে। অনিশের বাবা সাফ জানিয়ে দেয় অনিশ নামে তাদের কেউ নেই। ক্যামেরা ঘোরালে আমরা দেখতে পাই অশোক মঞ্জুনাথের টেবিলে বসে খাবার খাচ্ছে। তার ভাব এমন যেন এটা তারই সংসার। সে কৃতিকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছে। অশোকের কাছে একজনের কল আসে। ফোনের অপর পাশে মঞ্জুনাথের প্রথম স্ত্রী মনসা। সে অশোকের সাথে দেখা করতে চায়। অতঃপর মুভিটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো খারাপ যেমনই হোক, আপনার মতামত অবশ্যই গ্রহণযোগ্য।